এরপরে যে কোশ্চেনগুলো আছে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। 33 কোশ্চেন যেটা দেওয়া আছে, এটা গ্র্যাজুয়েশনে প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা দেয়। আমরা যেমন গ্র্যাজুয়েশনে পড়তাম, এই প্রশ্নটা অনেকবার আমি দেখেছি পরীক্ষায় দেয়। আর এখনও যখন গ্র্যাজুয়েশনে পড়াই স্টুডেন্টদের, তখনও দেখি এই কোশ্চেনগুলো দেয়। সিলিকা জেল বলে একটা পদার্থ আছে, তোমাদের বইতে হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি একটা স্টার দিয়েছি কোশ্চেনে। সিলিকা জেল কেউ লিখেছো নাকি এই প্রশ্নটা? সিলিকা জেল কি? কেউ সাড়া দিচ্ছে না, তার মানে হয়তো কেউ কোশ্চেনগুলো লেখেই নি। সিলিকা জেল কি? বা আমি লিখেছি সিলিকা জেল টিকা লেখো, একটা কোশ্চেন করে দিয়েছি 33 কোশ্চেন, সিলিকা জেল টিকা। এরকম প্রশ্ন দেয় না, 11-এ তো দেয়ই না, গ্র্যাজুয়েশনে দেয় টিকা লেখো। শর্ট নোট লিখতে দেয়, শর্ট নোট সিলিকা জেল কি। বা টিকা যখনই লিখতে দেবে, তার মানে মনে রাখবে যে এইখানে কি কি জিনিস আমাদের দরকার আছে। সেটা হচ্ছে এর প্রস্তুতিটা লিখতে হবে, বিক্রিয়া সহ যদি থাকে, আর এর ব্যবহারটা তো লিখতেই হবে। এই ব্যবহার আর প্রস্তুতি, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। যদি বৈশিষ্ট্য থাকে বা ধর্ম থাকে, তাহলে সেটাও একটা দুটো লিখে দেবে, তাহলে সেটা শর্ট নোট হয়ে যাবে, টিকার মতো হয়ে যাবে। ইতিহাসে লিখেছে অনেকবার, হিস্ট্রিতে লিখেছে, কেমিস্ট্রিতেও লিখে দেবে। যদি তো দেয় না, এটা 11-এ দেয় না। তোমাকে দিতে পারে সিলিকা জেল কি, কি কাজে ব্যবহার করা হয়, এরকম প্রশ্ন দিতে পারে। সিলিকা জেল হচ্ছে, এবার তোমরা সুজি দেখেছো, সুজি, সুজি মানে সেই ছোট ছোট দানা আকারে থাকে। এই সিলিকা জেলও ওরকম বা ওর থেকে সূক্ষ্ম। এর অনেকগুলো টাইপ আছে, ছোট বড় মাঝারি সব রকমের। ওরকম দানা দানা বা পাউডারের মতো দেখতে মনে হবে, কিন্তু এগুলো দানাদার একটা পদার্থ। সেটা সিলিকন, নাম শুনতে পাচ্ছ সিলিকা জেল, তার মানে সিলিকনের কোনো একটা পদার্থ। তুমি সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যখন জলের বিক্রিয়া করো, H2O বিক্রিয়া করো, তাহলে একটা পদার্থ পাওয়া যায় হিট দিলে। সেটা আগেও পড়ে নিয়েছো, সিলিকন টেট্রাক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণে পড়ে নিয়েছো। কি তৈরি হয়? SiOH4, যার নাম সিলিসিক অ্যাসিড। সেই সিলিসিক অ্যাসিডকে তুমি যদি আরও বেশি পরিমাণে টেম্পারেচার দাও, এখানে টেম্পারেচারটা লেখে নি, উল্লেখ করেনি কত ডিগ্রি টেম্পারেচার, 100-র ওপরে বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 110 ডিগ্রি যতটা মনে হচ্ছে আমার, 110 ডিগ্রি মনে হয়। 110 ডিগ্রি টেম্পারেচার যদি তুমি দাও, তাহলে সব জলগুলোই প্রায় বেরিয়ে যায়, 4% মতো জল থেকে যায়, প্রায় শুষ্ক হয়ে যায় আর দানা দানা আকারের হয়ে যায়। বুঝতে পারছো, সিলিকা মানে তো বালি, কিন্তু সাদা রঙের কালারটা হয় এর, হোয়াইট কালারের। সিলিকা জেল, যারা রিসার্চ লেভেলে কোনোদিন কাজ করার সুযোগ পাবে বা পিএইচডি করার কোনোদিন সুযোগ পাবে, তারা কিন্তু এই পদার্থর সাথে অবগত হবে। সিলিকা জেল ব্যবহার করতেই হবে, কেমিস্ট্রিতে পিএইচডি করো বা রিসার্চ করো অর্গানিক কেমিস্ট্রিতে, তাহলে এগুলো ব্যবহার করা হয় সিলিকা জেল। তো সিলিকা জেলের সংকেতটা হচ্ছে SiO2.XH2O বা NH2O। এখানে কিছু পরিমাণে জল থাকে, সেটা দেখা গেছে যে 4%-এর মতো জল থাকে। এই পদার্থটাকে বলা হয় সিলিকা জেল। কি কাজে ব্যবহার করা হয়? অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে মেন যেটা ব্যবহার আছে সেটা কালাম ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়। ক্রোমাটোগ্রাফি, এই ওয়ার্ডটা ইউজ করছি আমি, ক্রোমাটোগ্রাফি। আগে কেউ নামটা শুনেছে নাকি? ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি একটা টেকনিক, একটা পদ্ধতি, যেটা সেপারেশন করে। অনেকগুলো পদার্থ মিক্স অবস্থায় থাকলে তাকে সেপারেট করার জন্য ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। এটা সেপারেশন টেকনিক একটা। আমাদের একটা চ্যাপ্টার আছে পদার্থের বিশুদ্ধিকরণ বলে, একটা চ্যাপ্টার আছে অর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে এই ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করা হয়। দেখি এই বইটাতে আছে কিনা, আমি দেখাচ্ছি ছবিটা। এরকম কালাম নেওয়া হয় একটা,
কাঁচের তৈরি, এখানে একটা বেড থাকে, কঠিন একটা বেড থাকে, এইখানে সিলিকা জেলটাকে ফিল আপ করা হয়, দিয়ে এখানে কোনো মিক্সচার পদার্থ যদি থাকে সেই মিক্সচারটাকে এইখানে দেওয়া হয়, তাহলে মিক্সচারটা এখানে এসে যাবে। এই পদার্থ সিলিকা জেলের একটা প্রপার্টি হচ্ছে, ধর্ম হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে, এটা অধিশোষক হিসাবে ব্যবহার করা হয়। অধিশোষক, অধিশোষককে ইংলিশে বলা হয় অ্যাডজর্বেন্ট। দেখবে এখানে এই ওয়ার্ডটা ইউজ করেছে, অ্যাডজর্বেন্ট। বাংলাতে লেখা আছে অ্যাডজর্বেন্ট। অ্যাডজর্বেন্ট মানে কি, যার গায়ে কোনো কিছু লেগে যায়, অধিশোষিত হয়। শোষণ আর অধিশোষণের মধ্যে পার্থক্য কি ক্লাস 12-এ আমরা শিখবো। অনেকজনা জানো, ডিটেলসে পড়বো। সারফেস কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, সারফেস কেমিস্ট্রি। সেই সারফেস কেমিস্ট্রিতে আমরা এই চ্যাপ্টার, এই টপিকটা নিয়ে অনেক ভালো ডিটেলসে পড়বো। অধিশোষণ ব্যাপারটা কি, একটা চ্যাপ্টারই আছে, একটা টপিকই আছে অধিশোষণ। তাহলে এইখানে কি হয়, এই সিলিকা জেলের গায়ে এই মিক্সচারগুলো লেগে যায়, ভেতরে ঢোকে না। শোষণ মানে ভেতরে ঢুকবে, আর অধিশোষণ মানে গায়ে লেগে থাকবে। তাহলে গায়ে লেগে থাকবে, এবার এই গায়ে লেগে থাকার সমস্ত পদার্থ একই রকম ভাবে লেগে থাকবে না, অ্যাটাচমেন্টটা একই থাকবে না। যার অ্যাটাচমেন্ট বেশি সে, আর যার অ্যাটাচমেন্ট কম সে। আমি যদি ওপর দিয়ে জল দিই, তাহলে যার অ্যাটাচমেন্ট বেশি সে নিচে নেমে আসবে, না যার অ্যাটাচমেন্ট কম সে জলের নিচে নিচে নেমে আসবে, বলো দেখি। যার অ্যাটাচমেন্ট কম, যে অধিশোষিত কম হবে সে আগে নেমে আসবে, যার অধিশোষণ বেশি সে পরে নেমে আসবে। এরকম ভাবে বিভিন্ন অধিশোষণের জন্য, বিভিন্ন অধিশোষণের ভাবে অধিশোষিত হওয়ার জন্য আমি সলভেন্ট যদি আমি চেঞ্জ করি, সলভেন্টের সাথে সাথে সেটা নেমে আসে। ডিটেলসে আমি এটা চট করে তাড়াতাড়ি করে বলে দিলাম। ডিটেলসে তুমি যদি আরো পড়তে চাও, ক্রোমাটোগ্রাফি পড়ার ইচ্ছে তোমার হয় যদি, তাহলে এই সেপারেশন টেকনিক এই চ্যাপ্টারটাতে যাবে। এখানে কিন্তু আছে ডিটেলসে বিশুদ্ধিকরণ, জৈব যৌগের বিশুদ্ধিকরণ বলে একটা চ্যাপ্টার আছে এইখানে। এইখানে দেখবে, দেখতে হবে, এই দেখো এখানে কালাম ক্রোমাটোগ্রাফিটা ডিটেলসে দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের পদার্থ এ বি সি ডি সেটা নিচে নেমে আসছে, সেপারেট করে আলাদা আলাদা জিনিস কালেক্ট করবো। এই ক্রোমাটোগ্রাফিটা এখানে পড়তে পারো, একবার রিডিং করে নিতে পারো, ক্রোমাটোগ্রাফি ডিটেলসে আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব যৌগের বিশুদ্ধিকরণ ও বিশ্লেষণ, সেপারেশন টেকনিক। তাহলে যেটা আমরা ছিলাম, সিলিকা জেল কি আর এর ব্যবহার কি, সিলিকা জেল প্রস্তুতিটা করবে, ব্যবহার ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয়, আরো অনেক কিছুতে সিলিকা জেল ব্যবহার করা হয়, সেটাও একবার তুমি রিডিং পড়ে নেবে বই থেকে, কি কি কাজে ব্যবহার করা হয়। যেমন কোনো কিছু পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হয় সিলিকা জেল। এরপরে একটা প্রশ্ন আছে, সেটাও আমি দিয়েছি, আমার কোশ্চেন নাম্বার 34, থিকোট্রপিক বিকারক। থিক্সোট্রপিক, থিকো বলে দিলাম, বলবো থিক্সোট্রপিক বিকারক। থিক্সোট্রপিক বিকারক কি, এই প্রশ্নটা আমি দিয়েছি। এটাও কি কাজে ব্যবহার করা হয়, এরকম একটা প্রশ্ন দিয়েছি। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, একবার রিডিং পড়ে নিলেও হয়। কি হয়, যেমন একটু আগে বললাম আমি, এই যে সিলিকা জেল কি হয় তৈরি করা হয়, সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে জলের বিক্রিয়ায় তৈরি হয়, 2 অণু জলের বিক্রিয়ায় তৈরি হয় সিলিসিক অ্যাসিড। সেই সিলিসিক অ্যাসিডকে যদি আমি তাপ দিই, হিট দিই, তাহলে তৈরি হয় সিলিকন ডাইঅক্সাইড .XH2, যাকে সিলিকা জেল বলা হয়। সিলিকা জেল তুমি যদি টেম্পারেচারটা অনেক বেশি পরিমাণে দাও, হাই টেম্পারেচার দাও, তাহলে আর একটা অতি মিহি সিলিকা তৈরি হয়, অতি মিহি মানে আরো ছোট ছোট দানা আকারে সিলিকা তৈরি হয়। সেই মিহি সিলিকাকে, অতি মিহি সিলিকাকে থিক্সোট্রপিক বিকারক বলা হয়।
আরো ছোট ছোট, মানে সিলিকা জেলের থেকেও এই দানাগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম। আর এখানে বুঝতেই পারছো কোনো জল থাকবে না, তৈরি হবে কি সিলিকন ডাই অক্সাইড। রিয়াকশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে বই আছে তারা বইতেও দেখতে পারো। সিলিকন টেট্রাক্লোরাইড, তার সাথে জলের বিক্রিয়া, উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার, তৈরি হয় SiO2 সিলিকন ডাই অক্সাইড। একই, এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানা থাকে, এর সাথে HCl তৈরি হয় 4 অণু। এইটা হচ্ছে থিক্সোট্রপিক বিকারক, যেটাকে অতি মিহি সিলিকা বলছি। সেটা অনেক কিছু কাজে লাগে, তার মধ্যে একটা হচ্ছে পদার্থের সান্দ্রতা হ্রাস করার জন্য ব্যবহার করা হয়, ভিসকোসিটি কমানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়া পলিয়েস্টার হিসাবে, পেন্ট হিসাবে, রেজিন ইত্যাদিতে ব্যবহার করা হয়। এছাড়া সিলিকন রাবার তৈরিতেও ব্যবহার করা হয়, সিলিকন রাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবার রিডিং পড়ে নিলেই হবে, আশা করি লিখে দিতে পারবে। এর পরের প্রশ্নতে আমি চলে যাচ্ছি, অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটাকে বলছি সিলিকন। সিলিকন শুনেছি, এটা সিলিকয়কার দন্তন্য, সিলিকন বা ইংলিশে বলা হয় সিলিকোনস। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও গ্র্যাজুয়েশনে প্রচুর দেয়, তোমাদেরও পরীক্ষায় দেয়, ক্লাস 11-এর পরীক্ষাতেও এই কোশ্চেন দেয় কিন্তু। সিলিকন, এটাও আমি লিখেছি সিলিকন টিকা লেখো, এরকম একবারে টিকা লিখতে না দিলেও সিলিকনের প্রস্তুতি, ব্যবহার, বৈশিষ্ট্য এরকম করে আলাদা আলাদা করে দিতে পারে সিলিকনস। প্রথমে বলে দিই, এটা একটা পলিমার, এটা একটা পলিমার। কিসের পলিমার? এটা একটা অর্গানিক পলিমার, সিলিকনের অর্গানিক পলিমার, যেটা তৈরি হয় বা যেখানে SiO বন্ধন থাকে। সিলিকনের একটা অর্গানিক পলিমার যেখানে SiO বন্ডটা থাকে। কিভাবে তৈরি করা হয়? সিলিকনের একটা অর্গানিক কম্পাউন্ড ডাইক্লোরোডাইমিথাইল সিলেনেল, এইটা ডাইক্লোরোডাইমিথাইল সিলেন, তার সাথে যখন জলের বিক্রিয়া ঘটানো হয়, এবার তুমি দেখো এখানে দুটো ক্লোরিন আছে। আচ্ছা, এইখানে মিথাইল ব্যবহার করতে পারো বা ইথাইলও ব্যবহার করতে পারো বা ফিনাইলও ব্যবহার করতে পারো। তাহলে ডাইফিনাইলের যৌগ হতে পারে, ডাই মিথাইল হতে পারে, ডাই ইথাইল হতে পারে। মেনলি ইউজ করা হয় ডাই মিথাইলটা ইউজ করা হয় বেশি, কিছু কিছু ক্ষেত্রে ডাইফিনাইলও ব্যবহার করা হয়, মানে বেনজিন বলয়। তাহলে জল যদি নাও তাহলে সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, 2 অণু ক্লোরিন আছে তাহলে 2 অণু জল হবে। এই সিলেন থেকে, সিলেন ক্লোরিন আছে তাকে নাম দিচ্ছি সিলেন, ডাইক্লোরো ডাইমিথাইল সিলেন। যখনই তুমি জল দেবে তাহলে কি হবে, ক্লোরিনগুলো OH এ পরিণত হয়ে যাবে, দিয়ে এরকম OH তৈরি হবে, যেটা অ্যালকোহলের মতো দেখতে। অ্যালকোহল বলবো না কেন, কারণ এখানে কার্বন নেই, সিলিকন আছে। কার্বন থাকলে OH থাকলে তাকে বলা হয় অ্যালকোহল, আর সিলিকন থাকলে OH থাকলে তাকে বলা হয় সিলেনল। সিলেনল, অ্যালকোহল, সিলেনল, দন্ত নল। নল মানে কল, কল মানে জল, এরকম ভাবে মনে রাখবে, জল মানে OH, তাহলে সিলেনল। তাহলে সিলেন থেকে সিলেনল হলো। এই যে সিলেনল যৌগগুলো হলো, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করবে, একটা সিলেনল আরেকটা সিলেনল আরেকটা সিলেনল, এরকম নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। এরকম আমি দেখাচ্ছি, ডাইমিথাইল আছে, ফিনাইল হতে পারে, আবার বললাম এরকম OH আছে, মানে পাশে আরেকটা আছে সিলেনল যৌগ, এরকম পাশে আরেকটা আছে, ভেবে নাও। এখানে কি হয়, 1 অণু করে জল অপসারিত হয়, আর SiO এই বন্ডটা তৈরি হয়।
মানে এটা মনোমার ছিল, এগুলো সব মনোমার, সেগুলো পলিমারে তৈরি হচ্ছে, সব নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে। দেখো তাহলে এইটার সাথে এটা যুক্ত হয়ে গেল, এইটার সাথে এটা যুক্ত হয়ে গেল, এরকম করে কন্টিনিউ হবে, বুঝতে পারছো? এরকম করে কন্টিনিউ হবে। যেটাকে শর্টকাটে যদি লিখি, পলিমারের আকারে লিখি, তাহলে এরকম ভাবে দেখতে হবে। সেটা একটা ইউনিট যেটা রিপিট হচ্ছে, এই ইউনিটটা রিপিট হচ্ছে না, এটা রিপিট হয়ে হয়ে যাচ্ছে। আমি তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারি, এইটা পলিমার, এইটা হচ্ছে সিলিকনের সংকেত, সিলিকন, সিলিকনের সংকেত কিন্তু এটা। এরপরে এইদিকেও আছে, এইদিকেও আছে, এই যে ব্র্যাকেট দিয়ে হাফ করে বন্ডটাকে কেটে দিয়েছি, এর মানে কি এটা কন্টিনিউ আছে, এই অণুটা রিপিট হচ্ছে, এই এই পার্টটা রিপিট হচ্ছে, এটা পলিমার। মনোমার কোনটা? এটা হচ্ছে মনোমার, ডাইমিথাইল সিলেনলটা হচ্ছে মনোমার, আর এটা হচ্ছে পলিমার, এটার নাম হচ্ছে সিলিকন। তাহলে এটা একবার তুমি একবার রিয়াকশনটা করলে বা দুবার রিয়াকশনটা করলেই লিখতে পেরে যাবে, খুব সহজ রিয়াকশন। দুটো ক্লোরিন ছিল, জলের অণু দিলাম, তাহলে ক্লোরিনগুলো সরে গিয়ে ওইচের অণু হলো, সেই যে সিলেনলটা তৈরি হলো, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে এই পলিমারটা তৈরি করে, যার নাম হচ্ছে সিলিকন। সিলিকন মেন যেটা এটার ধর্ম বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো জল বিকর্ষী, ওয়াটার রিপেলেন্ট হিসাবে কাজ করে। মানে তোমার মেনলি রং যখন যেগুলো বাইরের দেওয়ালের বাইরের ঘরের বাইরের দেওয়ালে দেওয়া হয়, দেখবে এরকম অ্যাডও আছে, আমি অ্যাড এখন দিচ্ছি না, তাহলে অ্যাডের প্রমোশন হয়ে যাবে। এরকম অনেক রং আছে যেগুলোতে কিন্তু এই পদার্থগুলো দেওয়া হয় যাতে জল শোষণ না করে, দেওয়াল ড্যাম না হয়, সেই জন্য এগুলো ব্যবহার করা হয় ওয়াটার রিপেলেন্ট হিসাবে। আবার এগুলো অনেক হাই টেম্পারেচার বা বাতাসের সংস্পর্শে এলে জারিত হয় না, হাই টেম্পারেচার সহ্য করতে পারে, তাপ ও তড়িতে কুপরিবাহী, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আর ব্যবহার দেখবে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, আবার ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়, আবার অনেক প্রসাধনী দ্রব্য আছে যেখানে সিলিকন ব্যবহার করা হয়। প্রসাধনী ব্যবহার মানে বুঝতে হবে কসমেটিক ব্যাপার, যেগুলো ব্যবহার করে ছেলেমেয়েরা, সেখানে কিন্তু সিলিকন এই পদার্থটা ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক আছে, তোমাদের যদি কোনো ক্রিম থাকে বা কোনো কসমেটিক যেটা ইউজ করে বাড়িতে বা তোমরা করো, সেখানে দেখবে সিলিকন থাকে, সিলিকন জাতীয় পদার্থ থাকে। যারা স্ক্রাবিং কোনোদিন ইউজ করেছো, কেউ করেছো নাকি স্ক্রাবিং? স্ক্রাব বলবে না হয়তো করলেও, হ্যাঁ, ডেড সেলগুলো, মুখে ডেড সেলগুলোকে ঘষে ঘষে বের করা হয়, দেখবে বালি বালির মতো দেখতে হয় সেখানে, বা ওই জাতীয় পদার্থের মধ্যে সিলিকন ব্যবহার করা যেতে পারে। লাস্ট একদম কোশ্চেন বা লাস্ট টপিক, এটা কোশ্চেন এটা নয়, লাস্ট টপিক, সেটা হচ্ছে সিলিকেট। সিলিকেট, এখান থেকেও প্রশ্ন থাকে, সিলিকেট কি? মেনলি এখান থেকে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে সিলিকেটের শ্রেণী বিভাগ থাকে আর উদাহরণ চায়। সিলিকেট কত রকমের সিলিকেট পাওয়া যায়, সেই সিলিকেটগুলোর উদাহরণ দাও, একটা করে উদাহরণ বা নাম বলো সিলিকেটগুলোর। আর সংকেত খুব কমই দেয়, কারণ কিছু সংকেত আছে যেগুলো একটু জটিল প্রকৃতির সংকেত আছে, কিন্তু সহজভাবে আঁকা যায়। এত জটিল প্রশ্ন কোনোদিনই দেয় না যে এই সিড সিলিকেটের স্ট্রাকচার ড্র করো, এরকম প্রশ্ন দেওয়া মানে একটু কঠিন প্রশ্ন হয়ে গেল। অর্থোসিলিকেট বা পাইরোসিলিকেট দিতেই পারে, এটা তুমি আঁকতেই পারো, এটাও আঁকতে পারবে, এটা কঠিন কিছু নয়। প্রথমে বলি সিলিকেট কি। সিলিকেট একটা সিলিকনেরই যৌগ, সিলিকনের অক্সাইড যৌগ, যেখানে একটা ইউনিট থাকে SiO4 4-। এই ইউনিটটা বা এই এককটা রিপিট হয়, একাধিক থাকে। এটা মানে মনোমার বা সরল একটা যৌগ। এই যৌগটাই সিলিকেটের সরল যৌগ একদম, যার নাম হচ্ছে অর্থোসিলিকেট। অর্থোসিলিকেট সিলিকন টেট্রা অক্সাইড, এই ইউনিটটা নানা রকম ভাবে রিপিট হয়ে হয়ে
বিভিন্ন ধরনের সিলিকেট যৌগ তৈরি করে। সিলিকেট আর কিছুই নয়, বালির মতো একটা পদার্থ, কঠিন পদার্থ, যেটা নানা কাজে ব্যবহার করা হয়। এইখানে শ্রেণীবিভাগটা পড়বে, এটাই ইম্পর্টেন্ট। এখানে সিলিকেটের শ্রেণীবিভাগ, মোট 6 রকমের সিলিকেট পাওয়া যায়, 6টা সিলিকেট। প্রথম সিলিকেটের নাম হচ্ছে অর্থোসিলিকেট, যেটা আমি সংকেত লিখেছি SiO4 4-। এই ইউনিটটাই রিপিট হয়। এবার সিলিকেট একটা অ্যানায়ন, তা অ্যানায়ন তো একা থাকতে পারে না, 4- অ্যানায়ন তো একা থাকতে পারে না, তাহলে এর সাথে নিশ্চয়ই কোনো ক্যাটায়ন থাকবে, কোনো বেসিক রেডিক্যাল থাকবে। যেমন জিঙ্কের একটা সিলিকেট যৌগ আছে Zn2 বা ZnSiO4, Zn2SiO4। এই ZnSiO4 এর নাম হচ্ছে জারকন। বুঝতেই পারছো যে এটা মুখস্থ ভিত্তিক একটা কোশ্চেন। জারকন, একটা সংকেত মুখস্থ রাখবে আর নামটা মনে রাখবে। অর্থোসিলিকেট, উদাহরণ হচ্ছে জারকন। স্ট্রাকচার যদি ড্র করতে চাই, এটা ড্র করা যেতেই পারে, সহজ একটা স্ট্রাকচার। সিলিকন টেট্রা অক্সাইড, সিলিকনের 4টে ভ্যালেন্সি আছে Si, আর 4টে বন্ড আছে, সেই 4টে বন্ডে 4টে অক্সিজেন আছে। আর যেহেতু 4-, তাই প্রত্যেকটা অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ থাকবে। হ্যাঁ বলো। তাহলে অর্থোসিলিকেটের সংকেত হচ্ছে SiO4 4-। তাহলে প্রত্যেকটা অক্সিজেন এরকম ভাবে নেগেটিভ চার্জ থাকবে। আর সবারই এই যে অ্যারেঞ্জমেন্টটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, এটা বুঝতেই পারছো তোমরা। তাহলে হাইব্রিডাইজেশন sp3 হবে, এখানে এগুলো কিছু উল্লেখ করেনি। হাইব্রিডাইজেশন sp3 হবে, টেট্রাহেড্রালি সারাউন্ডেড থাকবে। এইটাকে সহজভাবে একটা 3D স্ট্রাকচার, তো এটা 2D তে ড্র করার একটা পদ্ধতি দেখিয়েছে। এখানে আমি একটু দেখে দিই। সিলিকনটাকে কালো রঙের বা ব্রাউন কালারের একটা মার্ক দেওয়া হয়েছে বইতে, আমি ছবিটা দেখাচ্ছি বইতে। ব্রাউন কালারের মার্ক দেওয়া হয়েছে, আর অক্সিজেনগুলোকে রেড কালারের সার্কেল করা হয়েছে। এটা একটা সার্কেল, ট্রাইগোনাল প্ল্যানারের মতো দেখতে হয়েছে। আর এই যে নিচেরটা, যেটা এই যে এই মাঝে যেটা অক্সিজেনটা আছে, সেটাকে এই সিলিকনের পেছনের দিকে গোল করে দিয়েছে। এরকম ভাবে একটা ছবি আঁকা হয়েছে, দিয়ে ডটেড এরকম ভাবে ডট করে দিয়েছে। তাহলে এটা একটা ফ্রেম পাচ্ছ, যেটা ট্রায়াঙ্গেল শেপ, ত্রিভুজের মতো দেখতে। এইটাই এরকম ভাবে ড্র করা হয়েছে। সিলিকন টেট্রা অক্সাইডকে এরকম ভাবে ড্র করা হয়েছে। এই মাঝখানে এই গোলটা সিলিকন, ব্রাউন কালারের গোলটা সিলিকন, আর তার সাথে অক্সিজেন সার্কেল করা হয়েছে, লাল রঙের গোল গোল সার্কেল করা হয়েছে। আর 4 নম্বর অক্সিজেনটা যেটা নিচের দিকে ছিল, মানে এই তিনটে তো দেখতেই পাচ্ছ, খুব সহজেই তিনটে বোঝা যাচ্ছে, এই তিনটে। আর নিচের যে অক্সিজেনটা আছে সেটা সিলিকনের পেছনে গোল করে দিয়েছে, মানে ট্রায়াঙ্গেল একটা শেপ। এটা কিন্তু কার সংকেত? এটা SiO4 2-, যেটা টেট্রাহেড্রন বলে লেখা আছে, দেখবে SiO4 4-। এবার কি প্রত্যেকটা অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তাই এখানে একটা নেগেটিভ চার্জ দিয়েছে, দেখবে এখানে একটা নেগেটিভ চার্জ দিয়েছে, এখানে একটা নেগেটিভ চার্জ দিয়েছে। আর এই বড় যে কালোর পেছনে যে অক্সিজেনটা আছে, তার এখানে নেগেটিভ চার্জ। এটা একটু বেশি বড় হয়ে গেছে, সবগুলো সেম সাইজ আছে বইতে। এই দেখো এরকম ভাবে দেওয়া আছে। এই ছবিটা একটু জুম করে দেখে নিতে পারো, এই ছবিটা। তাহলে এইটা হয়ে গেল অর্থোসিলিকেটের সংকেত, যার সংকেত প্লাস একটা উদাহরণ বলেছিলাম, সেটা উদাহরণটা করে নিতে পারো। ফেনাসাইট করতে পারো, বা উইলেমাইট করতে পারো, বা জারকন করতে পারো, যেটা তোমার সুবিধা হবে, যে কোনো একটা করলেই হবে। অর্থোসিলিকেট। এরপরে আসছি নেক্সট একটা সিলিকেট, 6টা ভাগ বলেছি। দ্বিতীয় সিলিকেট, সেটা নাম হচ্ছে পাইরোসিলিকেট। এটা 1 নম্বর অর্থ, 2 নম্বর হচ্ছে পাইরোসিলিকেট। পাইরোসিলিকেট, পাইরোসিলিকেট কি? পাইরোসিলিকেট হচ্ছে যদি তোমার SiO4 4- এর দুটো ইউনিট অক্সিজেনের থ্রুতে বন্ডিং করে, একটি অক্সিজেনের থ্রুতে বা একটি অক্সিজেনের সহযোগিতায় বা সাহায্যে
একটি অক্সিজেনের সাহায্যে যদি বন্ডিং করে, মানে দুটো সিলিকেট যুক্ত হয়ে যায়, তাকে বলা পাইরোসিলিকেট। মানে আমি যদি সংকেতটা এরকম ভাবে লিখি, একটা সিলিকেট, এবার এই সিলিকেটটা অক্সিজেনটা কি করছে, পাশের আরেকটা সিলিকেট ওই নেগেটিভ চার্জ দিয়ে আর একটা সিলিকেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে একটা অক্সিজেন ব্রিজের মতো কাজ করছে, ব্রিজিং অক্সিজেন, এটাকে বলছি ব্রিজ। তাহলে ব্রিজিং অক্সিজেন যেখানে এসআই ও এসআই বন্ড আছে, তাহলে এই সিলিকেটটাকে বলছি আমি পাইরোসিলিকেট। এখানে দেখো অক্সিজেনের একটা সংকেত কমে গেছে, একটা অক্সিজেন কমে গেছে, তার মানে এটা দেখতে কেমন হয়ে গেছে, SiO3 হোল 2 বলতে পারি। দেখো SiO3 হোল 2, আর নেগেটিভ চার্জ আছে 1 2 3, তাহলে 1 2 3 4 5 6, তাহলে যতগুলো অক্সিজেন আছে 7টা অক্সিজেন, সেই 7টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেনের নেগেটিভ চার্জ নেই, বাকিগুলো সব অক্সিজেনের নেগেটিভ চার্জ আছে, মানে এখানে হচ্ছে 6 মাইনাস আছে। আর কিছু নেই, এরকমই আছে। এখানে আরেকটা অক্সিজেন আছে, যে এই অক্সিজেনটাকে দেয়নি, এই অক্সিজেন ব্রিজিং অক্সিজেনটাকে দেয়নি, এই পার্টটাকে নিয়েছে আর এই পার্টটাকে নিয়েছে, এই দুটো পার্টকে একসাথে লিখেছে। তাহলে এটা হচ্ছে অর্থো সিলিকেটের ডাইমার বলতে পারি, অর্থো সিলিকেট থেকে এই পাইরোসিলিকেটটা আসছে। এটাকে যদি এরকম ভাবে আঁকার চেষ্টা করি আমি, তাহলে এরকম দেখতে হবে। এটা একটা ইউনিট, শুয়ে লিখেছি একটু, এই SiO4টাকে এরকম ভাবে, আর এই অক্সিজেনের মাধ্যমে আবার একটা সিলিকেট, এরকম ভাবে নেগেটিভ চার্জগুলো 1 2 3 4 5 6টা নেগেটিভ চার্জ। এটা হচ্ছে পাইরোসিলিকেট। একটা অক্সিজেন এর মাধ্যমে যদি দুটো সিলিকেট অণু যুক্ত হয়ে যায়, তাকে পাইরোসিলিকেট বলে। এরকম ভাবে আসছে সংবৃত্তাকার সিলিকেট, সাইক্লিক একটা সিলিকেট, 3 নাম্বার সিলিকেট, সংবৃত্তাকার সিলিকেট। হ্যাঁ শুনছি, সংবৃত্তাকার সিলিকেট। হ্যাঁ বলো। হ্যাঁ, পাইরোসিলিকেটের সংকেত তোমার দেওয়া আছে SiO3 হোল N 2N মাইনাস। এখানে এনটা না, এর সাথে এখানে এন হয়ে যাচ্ছে কত, 2 হয়ে যাচ্ছে, এন দুটো এন হয়ে যাচ্ছে, এন এর ভ্যালু 2। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে পাইরোসিলিকেটে বুঝতে পারবে। পাইরোসিলিকেটের এক্সাম্পল হচ্ছে Be, ক্যালসিয়াম দিয়ে দিই, হ্যাঁ ক্যালসিয়াম দিয়ে যেটা দেওয়া আছে, Si3O9 এটা দেওয়া আছে, Si3O9। তাহলে এইখানে Si3O9 এ সিলিকন কি আছে, SiO3 হোল 3, এরকম হয়ে গেল SiO3 হোল 3। তাহলে যদি এটা লিখি, এই 3টা সিলিকনের কাছে চলে গেল, Si3 আর O9 হয়ে গেল। তাহলে এরকম সংকেতটা হচ্ছে SiO3 হোল N, এরকম ভাবে লেখা যাচ্ছে, এখানে N = 3। আর এখানে ক্যালসিয়াম আছে, 3টে ক্যালসিয়াম আছে, তার মানে 3টে 2 মাইনাস, মানে 6 মাইনাস হবে। এটা 2 প্লাস, তাহলে 3টে আছে, তার মানে 6টা প্লাস আছে, তাহলে 6টা মাইনাস হয়ে যাবে। তাহলে এই সংকেতটা পাবে, এইটা পাবে, এখানে 3 দিয়ে আছে। এটা হয়ে গেল পাইরোসিলিকেটের একটা এক্সাম্পল আর পাইরোসিলিকেটের সংকেত।
এই সংকেতটা মনে রাখবে একটা ক্যালসিয়ামের। সংবৃত্তাকার সিলিকেট, এখানে যদি সিলিকেট অণুগুলো অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করে রিং তৈরি করে বা সাইকেল তৈরি করে বা সংবৃত্ত তৈরি করে, তাহলে তাকে বলা হয় সংবৃত্তাকার সিলিকেট। এটা একটু জটিল স্ট্রাকচার, আমি বইতে দেখাচ্ছি তোমাকে স্ট্রাকচারটা। একটা সিলিকেট অণু আর একটা সিলিকেট অণু আর একটা সিলিকেট অণু, এরা কি করেছে, দুটো অক্সিজেনের মাধ্যমে আর একটা অক্সিজেনের মাধ্যমে, প্রত্যেকটা সিলিকেট অণু আর একটা সিলিকেট অণুর সাথে অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করেছে। তাহলে তিনটে অক্সিজেনের মাধ্যমে তিনটে সিলিকেট যুক্ত হয়েছে, এরকম একটা রিং তৈরি হয়েছে 3 মেম্বার। আবার এখানে দেখো আরো বড় তৈরি হয়েছে, 1 2 3 4 5 6, 6টা সিলিকেট অণু, ছবিটা দেখতে পাচ্ছ আশা করি। 6টা সিলিকেট অণু 1 2 3 4 5 6, 6টা অক্সিজেনের মাধ্যমে যুক্ত হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সিলিকেট অণু একটা করে অক্সিজেনের মাধ্যমে এরকম ভাবে যদি রিং তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় সংবৃত্তাকার। এই বড়টা না করে ছোটটা রিং তুমি ড্র করতে পারো, যদিও পরীক্ষায় দেয় না ড্র করতে, যদি দেয় তাহলে দেখে না, একটু সহজ আছে, একটু চেষ্টা করলেই পারবে কিন্তু। তাহলে একটা সিলিকেট অণু তুমি যদি বলো আমি ড্র করে দেবো এটা, তাহলে না এটা আমি ড্র করে দিচ্ছি, ছোটটা ড্র করছি, বড়টাও ড্র করা যাবে, একটু টাইম লাগবে। একটা সিলিকেট অণু আমি এরকম ভাবে তৈরি করলাম। তাহলে এই সিলিকেট অণুটা তৈরি হয়ে গেল, একটা সিলিকেট। এবার এই অক্সিজেন দুটোকে নিয়ে, মানে এই অক্সিজেন গুলোকে অন্য সিলিকেটের অণু আমি ধরে নিলাম, না এইখানে একটা দিলাম আর এইখানে একটা দিলাম, তাহলে হয়ে গেল এটা। এবার কি করলাম, এইখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এইটা একটা সিলিকেট, এইটা একটা সিলিকেট, তাহলে এরকম একটা রিং হয়ে গেল। তাহলে এটা একটা সিলিকেট হয়ে গেল, নেগেটিভ চার্জগুলো এখানে দিয়ে দিলাম। যেগুলো দুটো করে বন্ড করেছে অক্সিজেন, সেগুলোতে নেগেটিভ চার্জ থাকবে না, যেটা একটা করে বন্ড করেছে সেগুলোতে নেগেটিভ চার্জ থাকবে। তাহলে এগুলো একটা করে নেগেটিভ, একটা করে বন্ড করেছে, তাহলে একটা করে নেগেটিভ চার্জ। তাহলে এটা হয়ে গেল সংবৃত্তাকার সিলিকেট। এর উদাহরণ হচ্ছে, এর সিলিকেটের যে এককগুলো থাকে, Si3O9 6-, এটা এটা একটা আছে Si6O18 12-। সংবৃত্তাকার সিলিকেটে কি হয়, দুটো অক্সিজেনের মাধ্যমে, দেখো প্রত্যেকটা সিলিকেট অণু, এই যে এই সিলিকেট অণুটা, এই সিলিকেট অণুটা একটা দুটো অক্সিজেন শেয়ার করেছে, এই একটা ইউনিট ভাবো, এইটা যে কোনো একটা ইউনিট ভাবো, দুটো অক্সিজেন ইউজ করেছে। আবার যদি তুমি এই সিলিকেট অণুটা ভাবো, এটাও দুটো অক্সিজেন ইউজ করেছে। আবার এই সিলিকেট অণুটাও ভাবো, দেখো তাহলে এও দুটো অক্সিজেন শেয়ার করেছে। তাহলে প্রত্যেকটা সিলিকেট অণু দুটো করে অক্সিজেন শেয়ার করছে বা দুটো অক্সিজেনের মাধ্যমে অপর সিলিকেটের সাথে যুক্ত হচ্ছে, তাহলে সেটাকে বলবো সংবৃত্তাকার সিলিকেট। এরপর আসছে চেন সিলিকেট, 4 নম্বর। উদাহরণটা দেখে নেবে বই থেকে একটা। আমি আগেবারে যে এক্সাম্পলটা দিলাম পাইরোসিলিকেটের জায়গায়, ওটা ভুল করে সংবৃত্তাকার সিলিকেটটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সংবৃত্তাকার সিলিকেটের উদাহরণটাই দিয়ে দিয়েছি পাইরোসিলিকেটের জায়গায়। পাইরোসিলিকেটের সংকেত আলাদা আছে, আমি দিচ্ছি দাঁড়াও। ওই যে ক্যালসিয়াম দিয়ে যেটা দিলাম সেটা কিন্তু সংবৃত্তাকারেরই উদাহরণটা আমি ভুল করে দিয়ে দিয়েছি। পাইরোসিলিকেটের উদাহরণ যেটা দেওয়া আছে, পাইরোসিলিকেট, পাইরোসিলিকেটের উদাহরণ দেওয়া আছে, সেলিনিয়াম দিয়ে একটা দেওয়া আছে, এটা পাইরোসিলিকেটের উদাহরণ দিচ্ছি, সরি স্ক্যান্ডিয়াম, Sc2Si2O7, এটা হচ্ছে পাইরোসিলিকেটের একটা উদাহরণ। ভুল করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এই যে Si O3N
আর 2n মাইনাস, এটা কিন্তু ভুল করে আমি পাইরোসিলিকেট বলে দিয়েছি। কিছু একটা স্টুডেন্ট আমাকে বললেও কিন্তু ভালো করে বললেন না, আর কিছু আমিও দেখলাম না, এটা পাইরোসিলিকেটের এক্সাম্পল দিয়ে দিয়েছি ভুল করে। এটা কিন্তু পাইরো নয়, এটা সংবৃত্তাকার সিলিকেটেরই উদাহরণ। সংবৃত্তাকার পাইরোসিলিকেটের উদাহরণ কিন্তু এইটা এইটা আমি ভুল করে সংবৃত্তাকার সিলিকেটটাকে পাইরোসিলিকেটে দিয়ে দিয়েছি, এটা পাইরো নয়। পাইরো হচ্ছে এইটা, এইটা হচ্ছে সংবৃত্তাকার, ভুল করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্যালসিয়াম এই যে সিলিকেটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সংবৃত্তাকার। আর পাইরোসিলিকেটের এক্সাম্পল হচ্ছে যে পাইরোসিলিকেটের ইউনিটটা কি, Si2O7 6-। আমি সেই জন্য একটা অক্সিজেন খুঁজে পাচ্ছিলাম না, এই অক্সিজেনটা যেটা পাইরোসিলিকেটে, আমি ছবিটা এখানে দেখাই আর ড্র করব না। পাইরোসিলিকেট, হ্যাঁ পাইরোসিলিকেট, পাইরোসিলিকেটের এই যে অক্সিজেনটা, এটা ভুল করে দিয়েছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। এটা সংবৃত্তাকার সিলিকেটের উদাহরণ, এটা সংবৃত্তাকার সিলিকেটের উদাহরণ। পাইরোসিলিকেটের সংকেত হচ্ছে Si2O7 6-। এইটা হচ্ছে তোমার পাইরোসিলিকেটের উদাহরণ। সেই জন্য একজন আমাকে বললেও তোমরা, আমি সেটা দেখিনি, পাইরোসিলিকেটের এইটা হচ্ছে এক্সাম্পল। তাহলে সংবৃত্তাকার পাইরোসিলিকেট দুটো হয়ে গেল। এরপর আসছে সিট সিলিকেট, সিট নয় মনে হয়, চেন আছে তারপর সিট আছে, চেন সিলিকেট। চেন সিলিকেট কি, বা শৃঙ্খলাকৃতি সিলিকেট। এরকম ভাবে যদি সিলিকেটগুলো একটা ইউনিট অক্সিজেনের মাধ্যমে যুক্ত হতে থাকে, এরকম ভাবে যুক্ত হয়ে 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 চেন তৈরি করে, একটা নিচের দিকে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে, তাহলে তাকে বলা হয় চেন সিলিকেট। এখানে কি হয়, একটা Si O4 টেট্রাহেড্রন দুটি অক্সিজেনের মাধ্যমে দুই পাশে অবস্থিত দুটি সিলিকেটের সাথে যুক্ত হয়। কিরকম হয় আমি দেখাচ্ছি। এটা একটা সিলিকেট, এটা চেন, হ্যাঁ চেন, চেন সিলিকেট, শৃঙ্খল। এইটা হবে না একটা সিলিকেট, এটা একটা সিলিকেট। কি বলছে, একটা সিলিকেট অণু দুটো অক্সিজেন ব্যবহার করে এই পাশে একটা সিলিকেট অণুর সাথে যুক্ত হবে আর এই পাশে একটা সিলিকেট অণুর সাথে যুক্ত হবে। মানে এরকম একটা সিলিকেট অণুর সাথে যুক্ত হয়ে গেল। আবার না এই সিলিকেট অণুটা এইদিকে একটা সিলিকেট অণুর সাথে, এই পাশে আবার একটা সিলিকেট অণুর সাথে, যেটা উপরের দিকে মুখ করে থাকবে, এরকম ভাবে যুক্ত হতে থাকবে। তাহলে সেটাকে বলবো চেন সিলিকেট। খুব সহজভাবে আঁকা যায়, দেখে মনে হবে জটিল কিন্তু সহজভাবে আঁকা যেতে পারে। এই সিলিকেটটাকে বলা হয় চেন সিলিকেট। চেন সিলিকেটে একটা সিলিকেট অণু দুটো অক্সিজেনের সাহায্যে দুই দিকে, যেমন পাইরোসিলিকেটে কি বৃত্তাকারে তৈরি হচ্ছে, এখানে কিন্তু বৃত্তাকারে তৈরি হচ্ছে না, চেন আকারে তৈরি হচ্ছে, একে বলছি চেন সিলিকেট। এক্সাম্পল অনেকগুলো আছে, তার মধ্যে তোমার যেটা সহজ মনে হবে সেটা করবে। এর ইউনিটটা হচ্ছে সংবৃত্তাকার সিলিকেটের মতনই ইউনিটটা আছে, SiO3N2n-। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, লিথিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে যেটা আছে সেটাই দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম SiO3(2), লিথিয়াম অ্যালুমিনিয়াম SiO3(2). যেমন এখানে লিথিয়ামের প্লাস আছে, এখানে 3+ আছে, তাহলে বুঝতে পারছো 4- হবে। তাহলে এখানে যে ইউনিটটা পাবে সেটা হচ্ছে SiO3(2), 2n- মানে 4-। এটা হচ্ছে একটা চেন সিলিকেটের এক্সাম্পল। লাস্ট যে সিলিকেটটা দেওয়া আছে সেটা হচ্ছে সিট সিলিকেট। এটা বললেই হয়ে যাবে লাস্ট সিলিকেট। আর এটা যেন আগের দিনের ক্লাসের হোমওয়ার্কগুলো চলে এসছে, ভালোই হয়েছে। সিট সিলিকেটটা কি, বা পাথ সিলিকেট,
এটা আগেরটা বলে দিই, চেন সিলিকেট কিন্তু একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার, আর 2 ডাইমেনশনালি এঁকেছি। আর এইখানে যে স্ট্রাকচারটা আছে এগুলো যদি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়, 3D বা দ্বিমাত্রিকভাবে যদি বিন্যস্ত হয়, তাহলে যে সিলিকেটটা পাবো, মানে এটা অনেক কমপ্লেক্স একটা স্ট্রাকচার। আমি বলতে পারি যে এই এক একটা সংবৃত্তাকার সিলিকেট, এটা সংবৃত্তাকার সিলিকেট, এটা সংবৃত্তাকার সিলিকেট। সেই সংবৃত্তাকার সিলিকেটগুলি যদি দ্বিমাত্রিকভাবে বৃদ্ধি হতে থাকে, তাহলে এরকম একটা সিট বা চাদরের মতো একটা সিট পাবো বা সিলিকেট অণু পাবো, যৌগ পাবো, সেগুলো বলছি সিট সিলিকেট। এটা খুবই জটিল একটা স্ট্রাকচার, যার ইউনিট হচ্ছে Si2O5 হোলেন, Si2O5 হোল n 2n মাইনাস। এটা একটা অ্যানায়নের ইউনিট দিয়েছে, এক্সাম্পল দিয়েছে ম্যাগনেসিয়াম দিয়ে একটা আছে, অ্যালুমিনিয়াম দিয়ে আছে। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যে কোনো একটা নিয়ে নেবে, মানে অ্যালুমিনিয়াম নিয়ে নেবে, Al2OH হোল 4 Si2O5। বলে দিই এই ছবিগুলো আঁকতে নিশ্চয়ই দেবে না, এত জটিল স্ট্রাকচার। তোমাকে কি বলবে, একটা সিলিকেটের সিট সিলিকেটের উদাহরণ দাও। এটা 2D স্ট্রাকচার, দ্বিমাত্রিক একটা চাদরের মতো যৌগ। আর লাস্ট সিলিকেট যেটা আছে ত্রিমাত্রিক সিলিকেট, যার উদাহরণ সেরকম কিছু দেয়নি, শুধু বলে দিয়েছে সিলিকা এর একটা এক্সাম্পল, SiO2 এর একটা এক্সাম্পল। এই টেট্রাহেড্রাল 4টে অক্সিজেনের মাধ্যমে অন্যান্য সিলিকেটের সাথে যুক্ত হয়, আর এটা যেমন 3টে অক্সিজেনের মাধ্যমে যুক্ত হয়, সিট সিলিকেটটা 3টে অক্সিজেনের মাধ্যমে, চেন সিলিকেট 2টো অক্সিজেনের মাধ্যমে, আর 3 ডাইমেনশনাল যেটা ত্রিমাত্রিক সিলিকেট যেটা আছে 4টে অক্সিজেনের মাধ্যমেই 3 ডাইমেনশনালি সেটা বৃদ্ধি পায়, 3 ডাইমেনশনালি সেটা গঠিত হয়, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক সিলিকেট, যার এক্সাম্পল হচ্ছে SiO2। শুধু এক্সাম্পলগুলো মনে রাখবে আর নামগুলো মনে রাখবে, স্ট্রাকচার একটা দুটো দেখে রাখবে, পরীক্ষায় দেওয়ার চান্স কোনোদিনই নেই এগুলোর। লাস্ট কোশ্চেন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে জিওলাইট কি। এটা প্রচুর পরিমাণে দেয়, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভেবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিওলাইট কি আর এটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও আমি বলেছি প্রশ্নতে। না, প্রশ্নতে বলিনি জিওলাইটের ব্যবহার, আমি এখানে বলে দেবো জিওলাইটের ব্যবহারটা। জিওলাইট কি, তোমাদের একটা মানে অ্যাসাইনমেন্ট দিলাম, গুগল সার্চ করবে জিওলাইট, তাহলে দেখবে মৌচাকের মতো একটা স্ট্রাকচার পাবে। মৌচাক 3 ডাইমেনশনালি যে স্ট্রাকচারগুলো মৌচাক সবাই দেখেছো, সেটা যদি ডিটেলসে দেখো তাহলে দেখবে এরকম হেক্সাগন টাইপের থাকে, পেন্টাগন টাইপের থাকে, এরকম ভাবে থাকে, একটা 3 ডাইমেনশনাল শেপ পাওয়া যায়, আর এগুলো তো অনেক ছিদ্র থাকে। জিওলাইট হচ্ছে একটা ত্রিমাত্রিক সিলিকেট, যে এটা এক্সাম 3 ডাইমেনশনাল সিলিকেটের কিন্তু এক্সাম্পল। ত্রিমাত্রিক সিলিকেটে এই যে সিলিকন থাকে, সেই সিলিকনগুলোকে তুমি যদি অ্যালুমিনিয়াম দ্বারা অপসারিত করে দাও, এখানে একটা সিলিকন, সেই সিলিকনকে সরিয়ে দিয়ে যদি এখানে আমি অ্যালুমিনিয়াম প্রবেশ করিয়ে দিই, তাহলে ভ্যালেন্সি দেখো, সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4 বা যোজ্যতা হচ্ছে 4, অক্সিডেশন নাম্বার 4+, আর অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কি 3+। তাহলে সিলিকনকে যদি অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত করো, তাহলে ইলেকট্রিক্যালি এটা আর নিউট্রাল থাকবে না, চার্জড হয়ে যাবে। সেই ইলেকট্রিক্যালি নিউট্রাল করার জন্য অন্য ক্যাটায়ন এখানে প্রবেশ করে, সোডিয়াম প্লাস প্রবেশ করে গেল, বা লিথিয়াম প্লাস প্রবেশ করে গেল, বা পটাশিয়াম প্লাস প্রবেশ করে গেল। মেনলি সোডিয়াম পটাশিয়ামই প্রবেশ করে, কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম আছে 2+। তাহলে দুটো সিলিকন যদি অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে দুটো অ্যালুমিনিয়ামের দুটো চার্জ কমে যাবে, একটা ক্যালসিয়াম ঢুকলেই হবে। কি বললাম, রিপিট করছি, দুটো সিলিকনকে সরিয়ে যদি দুটো অ্যালুমিনিয়াম প্রবেশ করে, তাহলে চার্জ 2 একক কমে যাবে, সেই 2 একক চার্জকে একটা ক্যালসিয়াম নিউট্রাল করে দেবে। বা যদি আমি সোডিয়াম পটাশিয়াম নিই, তাহলে একটা সোডিয়াম একটা পটাশিয়াম, বা দুটো সোডিয়াম দুটো পটাশিয়াম নিতে পারি। তাহলে জিওলাইট হচ্ছে ত্রিমাত্রিক সিলিকেটে সিলিকনকে যদি অ্যালুমিনিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল করার জন্য, তড়িৎ সমতা রক্ষা করার জন্য সেখানে সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন বা ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে,
এই ধরনের ত্রিমাত্রিক অ্যালুমিনিয়াম সিলিকেটগুলোকে জিওলাইট বলা হয় বা ফেল্ডস্পার বলা হয়। আরেকটা নাম হচ্ছে ফেল্ডস্পার। সংকেত দেখো, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকেট। তাহলে কি ছিল, আগে এখানে সিলিকন ছিল, সেই সিলিকনটাকে সরিয়ে দিয়ে একটা অ্যালুমিনিয়াম একটা পটাশিয়াম ঢুকেছে। তাহলে এটা একটা জিওলাইটের সংকেত। আর একটা সংকেত হচ্ছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, Si2O6.H2O, যে কোনো একটা দিতে পারো জিওলাইটের সংকেত। এটা কি হিসাবে ব্যবহার করা হয় পরবর্তীকালে আমরা পড়বো ক্লাস 12-এ, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। এটা একটা এখন মনে রাখো ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়, ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। তার সাথে আমি একটা নাম বলেছি, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। যদি এই চ্যাপ্টারটা পড়াবার সুযোগ আমি পাই তখন এই কথাটা তোমাদেরকে জিজ্ঞাসা করব, তাই মনে রাখো জিওলাইট কিন্তু একটা সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়। বাংলায় বলা হয় আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। এটা একটু শুনতে কেমন লাগে, তাই ইংলিশটাই মনে রাখবে, সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। সেফ মানে আকার, সিলেক্টিভ মানে চুজ করা, সিলেক্ট করা, বেছে নেওয়া, ক্যাটালিস্ট। তাহলে আকৃতির ওপর বা আকারের ওপর বেছে নেওয়া একটা ক্যাটালিস্ট, আকারের ওপর ডিপেন্ড করা একটা ক্যাটালিস্ট হচ্ছে জিওলাইট। ZSM5, গুগল অ্যাসাইনমেন্ট দিলাম এটা। ZSM5 কি? ZSM5 মনে থাকবে, গুগল সার্চ করতে বললাম, এটা সার্চ করবে। ZSM5 কি? এটাও ক্লাস 12-এ নিয়ে আলোচনা করব। ZSM5 এটা একটা সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট, ZSM5, যেটা জিওলাইটেরই একটা ভার্সন। সেটা দেখবে তোমরা, বই একটু সার্চ করবে, গুগল সার্চ করবে, ক্লাস 12-এ বই থাকলে বইও সার্চ করবে। আশা করি তোমরা ক্লাস 12-এ বই কিনে ফেলেছো অনেকেই। এখানে পর্যন্তই থাকবে কোশ্চেন। আরো দু একটা কোশ্চেন আছে যেটা বই থেকে পেয়ে যাবে। জিওলাইটের পরে আমি দুটো কোশ্চেন দিয়েছি, অ্যাকোয়া ড্র্যাগ ও অয়েল ড্র্যাগ। এগুলো তুমি পাবে কোশ্চেন প্লাস অ্যান্সারে পেয়ে যাবে। আর কার্বন মনোক্সাইড এটি দাহ্য গ্যাস, কিন্তু কার্বন ডাইঅক্সাইড নয় কেন, এটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। 39 কোশ্চেন হয়েছে আমার এখানে। এখান পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, যা পড়ালাম বা আগে যেটা প্রশ্ন পড়িয়ে দিয়েছি সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো। আগে যেটা পড়ালাম, এখন এইমাত্র যেটা পড়ালাম সেখান থেকে কোনো প্রশ্ন থাকে করো, বা পরবর্তীকালেও আমাকে ভিডিওতে তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দেবো অ্যান্সার। এখান পর্যন্ত থাকবে, তারপরে কি কোশ্চেন আছে আমাকে বলো।